কি করবে কি ভেবে উঠতে পারছে না সে। নিশ্চয়ই মেয়েটা তাকে ভুল বুঝেছে, নয়তো জ্ঞান হারানোর কথা নয়। এখন কি করবে সে? তুর্য নিজের হাত দ্বারা আলতোভাবে চাপড় দিল পৃথার দুই গালে। ব্যগ্র কণ্ঠে ডাকলো, পৃথা, পৃথা। পৃথা তবুও সাড়া দিল না। তুর্যের অস্থিরতা বাড়ল এতে আরো। দিশেহারা হয়ে আরুষকে বলল, আরুষ, গাড়ি আন তাড়াতাড়ি, ওকে হাসপাতালে নিতে হবে। আরুষ দেরি করলো না মোটেই। এদিকের কাজ ফেলে রেখেই সে ছুটল গাড়ির পানে, আর তুর্য দ্রুত কোলে তুলে নিল পৃথাকে। খানিক সময়ের মধ্যেই পৃথাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো তুর্য। মেয়েটা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরাও শপিং টপিং বাদ দিয়ে ওদের পিছু পিছুই এখানে এসেছে। তবে ভাগ্য খারাপ, এমন একটা সময়ও তুর্যের স্ত্রীর সাথে হাসপাতালে থাকার সময় হচ্ছে না তার। এমন একটা পরিস্থিতিতে এসব ঘটল যে ছেলেটা না পারছে এদিক থেকে যেতে, আর না পারছে ওদিকটা ছাড়তে। এদিকে পৃথা তাকে ভুল বুঝেছে, আর ওদিকে তার ঘাড়ের উপরে চলমান গুরু দায়িত্ব রয়েছে। যাকে ধরার জন্য, যার নাগাল পাওয়ার জন্য এতদিন হন্যে হয়ে দেশ বিদেশে ঘুরে বেরিয়েছে, সেই খলিল ভুঁইয়া তার নিজের শহরেই এসে ঘাঁটি কেটেছে। অনেক কষ্টে তার নাগাল পেয়েছে তুর্য। এই মুহূর্তে তাকে না ধরে যদি শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের পেছনে ছুটে, তাহলেও তো হবে না। নিজের দায়িত্বও তো পালন করতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের সকল দায়িত্ব পালনের শেষে না হয়ে পৃথাকে বুঝে বলা যাবে সবটা। মেয়েটা অবুঝ নয়, নিশ্চয় বুঝবে তাকে। পুরো 24 ঘন্টা গতকাল পৃথাকে হাসপাতালে রেখে যাওয়ার পরে পুরো 24টা ঘন্টা বাইরে কাটিয়ে কেবলই নিজ বাড়ি মুখ হয়েছে তুর্য। আর আরুষ তার বাড়ি মুখ। কি আর করবে, নিজেদের দায়িত্ব পালনে এছাড়া যে আর উপায় নেই। খলিল ভুঁইয়া এবং তার দলবলকে ধরতে কাল থেকে এতটাই ব্যস্ত ছিল যে একটা কল পর্যন্ত করতে পারেনি বাড়িতে। পৃথা কি অবস্থায় আছে, জ্ঞান ফিরেছে কিনা, সে খবরটা পর্যন্ত নিতে পারেনি। তবে এত জটিলতার মধ্যে একটা বড় জটিল কার্ডের সমাধান মিলেছে। এতদিনের প্রচেষ্টায় খলিল ভুঁইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তুর্য এবং আরুষ। মেয়েটাকে ধরে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে তবেই সে যার বাড়িতে ফিরেছে তারা। এবার অন্তত ঝামেলাহীনভাবে নিজের বউকে একটু সময় দেওয়া যাবে, বুঝানো যাবে সবটা। তুর্য বেশ ফুরফুরে মেজাজে ঢুকলো নিজের বাড়িতে। বসার কক্ষে পা রাখতেই চমকে উঠল যেন। চৌধুরী বাড়ির বসার কক্ষটা যেন কানায় কানায় পরিপূর্ণ এই মুহূর্তে। বাড়ির লোকজন তো আছেই, সাথে পলাশ শিকদার একদম সপরিবারে এসেছেন তুর্যদের বাড়িতে। তুর্য ভ্রু কুচকালো সকলকে দেখে। এই রাজাকার জনগোষ্ঠী আবার এখানে কি করছে? প্রথমে সকলকে দেখে একটু ভরকে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল বেচারা। হাজার হলেও তার শ্রদ্ধেয় শ্বশুর মশাই এই পলাশ শিকদার। তুর্য বেশ নম্র কণ্ঠে তার পানে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পলাশ শিকদার থমথমে দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে, গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ভালো আর তুমি থাকতে দিলে কই? ভালো থাকতে দিলে কি আর সপরিবারে আজ এখানে আমাদের উপস্থিত হতে হতো নাকি? তুর্যের তেমন একটা বোধগম্য হলো না পলাশ শিকদারের কথা। কপালে ভাঁজ পড়ল তার। পলক ঝাপটে শুধালো, কেন, আমি আবার কি করেছে? সাথে সাথেই ভেসে এলো তৌফিকের কণ্ঠস্বর। বেচারা আমতা করে বলল, ভাইয়া অনলাইনে দেখ। তুর্যের কপালের ভাঁজ আরো গাঢ় হলো। অনলাইনে আবার কি হয়েছে? কাল থেকে খলিল ভুঁইয়াকে গ্রেফতারের প্রচেষ্টায় এতটা ব্যস্ত ছিল যে অনলাইনে কেন মোবাইলটা ধরারই সুযোগ পায়নি সে। তুর্য কপালের ভাঁজ অব্যাহত রেখেই পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো। ডাটা অন করতেই মেসেজ এবং নোটিফিকেশনে যেন মোবাইলটা হ্যাং হওয়ার উপক্রম। তুর্য ভরকে গেল। তড়িঘড়ি করে একটা নোটিফিকেশনে ঢুকতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এই কি দেখছে সে? এ তো সেদিনের হোটেল রুমের ছবি। সেই নাউজুবিল্লা মার্কা মেয়েটার সাথে হোটেল রুমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্য যে কথা বলছিল তখনকার ছবি। কেউ খুব চালাকির গোপনে সেই মুহূর্তগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যদিও ছবিগুলোর মধ্যে খারাপ কিছু নেই। একটা ছবিতে দেখা যাচ্ছে হোটেল রুমে ফুল দ্বারা সুসজ্জিত এক কক্ষে খোলামেলা পোশাকধারী এক রমণীর সম্মুখে দাঁড়ানো তুর্য। আর একটাতে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকধারী মেয়েটা হাত বাড়িয়ে ছুঁতে চাইছে তুর্যকে। ব্যাস এইটুকুই। তবে ছবিগুলোকে খারাপ বানিয়েছে এ দেশে ব্যবসাকারী কিছু হলুদ সাংবাদিকের দল। কোনো কোনো সংবাদ মাধ্যমে ছবিগুলো আপলোড করে তাতে শিরোনাম হিসেবে লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরীর সিক্রেট ফাঁস। কোনো কোনো সংবাদ মাধ্যমে আবার লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরী হোটেল রুমে নারী দেহে মগ্ন।
আবার কোনোটায় দেওয়া হয়েছে দেশের রক্ষকই যখন ভক্ষক। সংবাদগুলো দেখে মাথা ঘুরে উঠল তুর্যের। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তুর্যময়। কেউ আবার দাবি করছে তার কাছে নাকি তুর্যের লিঙ্কও আছে। তুর্য এবং হোটেল রুমের ওই মেয়েটার ছবি পোস্ট করেছে, ওপরে ক্যাপশনে লিখেছে লিঙ্ক চাইলে ইনবক্স করুন। তুর্য আশ্চর্য হলো, ওই মেয়েটার সাথে তো তার কিছু হলোই না, তাহলে লিঙ্কে এলো কোথা থেকে? আসলে বাঙালিরা বোঝে বেশি, এদের ক বললে কলিকাতা বুঝে নেয়। দুটো ছবি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলো কি করলো না, এর মধ্যে এটা লিঙ্ক পর্যন্ত চলে গেছে। আর ছবিগুলোর পেছনে কি আছে না আছে কোনো বাছবিচার না করেই সংবাদ মাধ্যমগুলো ছড়িয়ে দিয়েছে সর্বত্র। একটা দেশের সংবাদ মাধ্যমগুলো থাকে ওই দেশের জনগণের নিকট ভরসার স্থান হিসেবে। চারিদিকে কি হচ্ছে না হচ্ছে, দেশের কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, এসব কিছু সাধারণ জনগণের নিকট পৌঁছে দেওয়ার একমাত্র বিশ্বাসযোগ্য মাধ্যমই তো হলো সংবাদ মাধ্যম। এখন তারাই যদি বিশ্বাসযোগ্যতার স্থান থেকে বেরিয়ে গিয়ে নিজেদের ঊর্ধ্বে তোলার জন্য মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে সাধারণ জনগণ বিশ্বাস রাখবে কাদের ওপর? একজন পুলিশের যেমন প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা উচিত নয়, তেমন একজন সাংবাদিকেরও প্রমাণ ব্যতীত কিংবা কোনো ধরনের বাছবিচার ছাড়া কোনো তথ্য জনগণের নিকট পৌঁছে দেওয়া উচিত নয়। এতে মানুষের জীবনের উপরে প্রভাব পড়ে। তাদের একটা ভুল সংবাদের জন্য নিমিষেই একটা মানুষ, একটা পরিবার কিংবা একটা জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। প্রতি বছর এই সংবাদ মাধ্যমগুলোর বাছবিচার ছাড়া মিথ্যা সংবাদ এবং মানুষের ভাইরাল খেলায় যে কতগুলো নিরীহ মানুষের জীবন নষ্ট হয় তা কি এরা জানে? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। প্রমাণ ছাড়া কেন এই সংবাদ মাধ্যমগুলো এসব সংবাদ প্রকাশ করছে, এর জবাবদিহি তো তুর্য চাইবে তাদের নিকট, সাথে প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তার আগে তাকে ঘর সামলাতে হবে। গতকাল এমনি হাতে বন্দুক দেখে ভুল বুঝেছে পৃথা, আজ আবার এই ঘটনা। মেয়েটা নিশ্চয়ই তাকে আরও ভুল বুঝেছে। বোঝাটাও কি স্বাভাবিক নয়? মানুষ আমাদের যেভাবে বোঝাবে আমরা তো সেভাবেই বুঝবো। হলুদ সাংবাদিকগুলো খবরটা যেভাবে প্রকাশ করেছে তাতে সাধারণ জনতা ভুল বুঝতে বাধ্য। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, এসব মিথ্যা, এগুলো আমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। তুর্যের কথা শেষ হতে না হতেই পিয়াল মুখ খুলল, থমথমে কণ্ঠে জবাব দিল, কোনটা ফাঁসানোর জন্য আর কোনটা সত্যি তা এখন পুরো দেশের মানুষ জানে। প্রমাণ তো অনলাইনেই ঘোরাফেরা করছে। পিয়ালের কথার মধ্যেই পলাশ শিকদার থমথমে কণ্ঠে বললেন, আমার মেয়েকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেবো না। ওর বাবা এখনো মরে যায়নি যে ওকে তোমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে থাকতে হবে। তুর্যের বুক কাঁপলো। পৃথাকে তার বাবা নিয়ে চলে যাবে? তাহলে তার কি হবে? যে মেয়েটাকে ছাড়া তার একটা মুহূর্ত কাটে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়, যাকে বুকে জড়িয়ে না ধরলে রাতে ঘুম আসে না, তাকে ছেড়ে তুর্য থাকবে কিভাবে? না, পৃথা কোথাও যেতে পারে না, পৃথা তার কাছেই থাকবে। তুর্য চোখ মুখ শক্ত করলো, দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার বউকে কোথাও যেতে দেবো না। সাথে সাথেই তেতে উঠল পিয়াস, অগ্নিকণ্ঠে বলল, তুই বললেই হবে নাকি? আমরা আমাদের বোনকে তোর মতো একটা লম্পটের সাথে কিছুতেই থাকতে দিব না। ঘরে বউ রেখে হোটেল রুমে অন্য মেয়েদের সাথে, ছি ছি, ভাবতেও অবাক লাগছে আমার। তুর্য নিজেও তেতে উঠল এ পর্যায়ে। কেউ কিছু না জেনেই তার উপরে কি বিশ্রী একটা অভিযোগ এনেছে। পৃথাকে ছেড়ে দীর্ঘ 8টা বছর সে দূরে ছিল, তখনই কোনো মেয়ের সান্নিধ্যে গেল না, শুধুমাত্র নিজের বউ আছে এবং তাকে ভালোবাসে এই ভেবে। আর আজ পৃথাকে এতটা কাছে পেয়ে, নিজের করে পেয়েও অন্যত্র যাবে। তবে এই মুহূর্তে তুর্য সবচেয়ে বেশি আশ্চর্য হলো নিজের পরিবারকে দেখে। তাদের সম্মুখে পলাশ শিকদার এবং পিয়াল এতগুলো কথা বলল তুর্যকে, চরিত্রহীনের উপাধি পর্যন্ত দিল, অথচ কেউ একটু প্রতিবাদ করলো না। তার পরিবার কি তার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারলো না? এতটাই খারাপ তুর্য? খারাপ লাগলো ছেলেটার, তবে এই মুহূর্তে সেই খারাপ লাগাকেও দূরে সরিয়ে রাখলো। পৃথাকে কিছুতেই সে নিজের থেকে দূরে যেতে দেবে না। মেয়েটা যেতে চাইলেও জোর করে রাখবে, অন্তত নিজের ভালো থাকার জন্য হলেও পৃথাকে চাই তুর্যের। দিশেহারা হলো ছেলেটা, মুখ খুলে কিছু বলতে চাইলো, তবে সে সুযোগ আর হলো না। তার আগেই পৃথা হাত তুলে থামিয়ে দিল তুর্যকে। সকলের সম্মুখে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে রেখে কোথাও যাব না। কিন্তু পিয়াল ফুঁসে উঠে বলতে চাইছিল কিছু, পৃথা তাকেও থামিয়ে দিল সাথে সাথে। বিশ্বাসের সাথে বলল, আমার স্বামীকে আমি বিশ্বাস করি। গতকাল রাস্তায় তাকে বন্দুক হাতে দেখে তৎক্ষণাৎ আমার হিতের জ্ঞান শূন্য হয়ে পড়েছিল, তবে আমার বিশ্বাস ছিল
আমার স্বামী কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত থাকতে পারে না। এবং আজ এই সংবাদের পর এটা অন্তত প্রমাণ হয়ে গেল যে সে সত্যি কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত নয়, সে দেশের একজন রক্ষক হিসেবে কাজ করেছে। এবং আমি আমার স্বামীর এই পেশা নিয়ে গর্ববোধ করি। থামলো পৃথা, আবারও বলল, মানছি আমার স্বামী আমার থেকে নিজের পেশা লুকিয়েছে, এর মানে এই নয় যে সে অন্য নারীর সান্নিধ্যে চলে গিয়েছে। আমি আমার স্বামীকে যথেষ্ট বিশ্বাস করি এবং ভরসা করি। সেখানে এই অনলাইনের তুচ্ছ একটা ঘটনা ধরে বাপের বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার স্বামীর কাছেই থাকবো, কোথাও যাব না। কথাগুলো বলেই আর কারো পানে তাকানোর প্রয়োজন বোধ করলো না পৃথা। গটগট করে নিজের কক্ষের দিকে হেঁটে গেল সে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল সাথে সাথে, প্রশান্তিতে ছেয়ে গেল বক্ষস্থল। পৃথা তাকে বিশ্বাস করেছে, এরপর আর কি চাই তার? এখন যদি পুরো পৃথিবীও তার বিরুদ্ধে চলে যায় তাতে তো কিছু আসে যায় না। তুর্য সবার পানে তাকালো একবার। ইচ্ছে তো করছে বউয়ের কথা শুনে এখনই বাড়ির সকলের সম্মুখে একটা ঝাঁকানাকা নাচ দিতে, শুধুমাত্র মান ইজ্জতের ভয়ে নাচটা সে দিল না। সময় ব্যয় না করে ছুটল পৃথার পিছু পিছু। কক্ষে ঢুকে দরজাটা কোনো মতে আটকে দিয়ে এগিয়ে গেল স্ত্রীর পানে। দুই হাত বাড়িয়ে যত্ন করে জড়িয়ে নিতে চাইল নিজের সাথে। পৃথা ছিটকে দূরে সরে গেল তৎক্ষণাৎ। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম চুবেন না আমাকে, আমার কাছ থেকে দূরে সরুন ব্রিটিশ পুরুষ। তুর্য ওষ্ঠ কামড়ে হাসল। বুঝলো বউটা তার সাথে অভিমান করে রয়েছে। নিচে পৃথা তার স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করে এসেছে, এবার তুর্যকে তার স্ত্রীর অভিমান ভাঙিয়ে একজন স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে হবে। তুর্য পৃথার ঝাঁঝালো বাণীকে উপেক্ষা করে শক্ত করে সে জড়িয়ে ধরল। টুপ করে বউয়ের গালে একখানা চুমু খেয়ে বলল, ভালোবাসি বউ। পৃথা তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, একদম ন্যাকামো করবেন না, সরুন আমার কাছ থেকে। তুর্যর বন্ধন আরো গাঢ় হলো। অপরাধীর কণ্ঠে বলল, সরি বউ, আমার ভুল হয়েছে। আমার আগেই আমার পেশা সম্পর্কে বলে দেওয়া উচিত ছিল। থামলো তুর্য, আবারও বলল, আসলে হয়েছে কি, আমরা একটা সিক্রেট মিশনে ছিলাম। আর পুলিশ সদস্যদের সিক্রেট মিশন বলতে তো বোঝায় এর প্রতিটি পদে পদে বিপদ লেগে থাকে। শত্রুরা আমাদের ধ্বংসের জন্য ওত পেতে থাকে সর্বক্ষণ। কখন কার কি হয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। এমন অবস্থায় আমি যদি তোমাকে সবটা জানাতাম, তুমি হয়তো মেনে নিতে পারতে না। আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে, ভয় পেতে, হয়তো ভয়ে আমার পেশার প্রতি আস্থা হারাতে। তাই আগে থেকে তোমাকে কিচ্ছু বলিনি। ভেবেছিলাম একদম মিশন শেষ হলে বলবো, কিন্তু আগেই তো এত সব ঘটে গেল। কথাটা বলে পরপর দীর্ঘশ্বাস ফেলল তুর্য। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখেছ, ওগুলো আমাদের মিশনেরই একটা অংশ ছিল। একজন দাগি আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাউজুবিল্লা মার্কে মেয়েটাকে পেয়েছিলাম আমরা হোটেল কক্ষে। আরও সে ছিল আমাদের সাথে, যদিও শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য তাকে কাটছাট করে ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথা। ভেঙচি কেটে বলল, হয়েছে, এই কৈফিয়ত দিতে হবে না আমাকে, আমি আপনাকে বিশ্বাস করি। তুর্য হাসলো, একটু ঝুঁকে পৃথার কপালে একখানা চুমু খেয়ে বলল, এর জন্যই তো আমি আমার বউটাকে এত ভালোবাসি। পৃথা ভেঙচি কাটলো আবার। একটু সময় নিয়ে প্রশ্ন করলো, একটা কথা বলুন তো, আপনি তো বিদেশে ছিলেন, এলেন কিছুদিন আগে, তাহলে আপনি এই চাকরি কখন পেলেন? তারপর আবার মিশন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল তুর্য। কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, পড়াশোনা শেষ করে আমি প্রায় 3 বছর আগেই সকলে অগোচরে দেশে ফিরেছিলাম। এই চাকরি তখনকার, এবং এর পরে মিশনের কাজে আবার দেশের বাইরে গিয়েছিলাম। ফিরেছি কিছু সময় পূর্বে। আমার এই কিছু সময় পূর্বে ফেরাটাই সকলে জানে বা আমি জানিয়েছি, তার আগেটা কেউ জানে না। পৃথার হৃদয়ে ঘনীভূত অভিমানীরা আরো গাঢ় রূপ ধারণ করলো তুর্যের কথা শ্রবণে। অভিমানী কণ্ঠে সে বলল, 3 বছর আগে দেশে ফিরেছিলেন, কিন্তু একটা বড় খোঁজ নিলেন না আমার। আবার দাবি করছেন আমাকে নাকি ভালোবাসেন, এই আপনার ভালোবাসা? এটা সত্যি আমার ভুল ছিল। আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়েটা যেহেতু হয়ে গেছে, তখন তুমি সারা জীবনের জন্য আমারই আছো, আমার থেকে আর কোথায় পালাবে। তাছাড়া আমার পরিবারের প্রতি আমার একটা ভরসা ছিল। যতদূর দেখেছিলাম তোমার প্রতি তারা যথেষ্ট আবেগ ছিল, তাই ভেবেছিলাম তারা তোমাকে ধরে বেঁধে হলে আমার জন্য রেখে দেবে, কিন্তু তারা তা করেনি। তুর্যের মলিন কণ্ঠস্বর। পৃথার অভিমানগুলো একটু কমলো। কিছুটা কৌতূহলী কণ্ঠে সে প্রশ্ন করলো, আপনি তো বিবাহিত ছিলেন, বিবাহিত হয়ে কিভাবে পুলিশের চাকরি পেলেন? প্রথমত তেমন কেউ জানতো না আমি বিবাহিত, আর দ্বিতীয়ত
পুলিশের সকল পোস্টের জন্য বিবাহিত অবিবাহিত দেখা হয় না। কিছু কিছু পোস্ট যোগ্যতার ভিত্তিতে বিবাহিতরাও গ্রহণযোগ্য। তাছাড়া আমি বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগের মাধ্যমে এই পোস্টে এসেছি। পৃথা চুপ রইল, কিঞ্চিত সময় নিয়ে অতঃপর হুট করে বলল, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়তে চাইল না, মেয়েটার কাঁধে মাথা রেখে বলল। না, ছাড়বো না। পৃথা তুর্যকে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইল, নাক মুখ কুঁচকে বলল, উফ, ছাড়বেন তো, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তুর্য এই পর্যায়ে ছেড়ে দিল পৃথাকে। বেশ উৎসুক হয়ে শুধালো। কি সারপ্রাইজ? পৃথা উত্তর দিল না কোনো। একটু এগিয়ে টেবিল থেকে একটা ডাক্তারের রিপোর্ট তুলে নিল হাতে। তুর্যের পানে বাড়িয়ে দিয়ে বলল। পরে দেখুন। তুর্য কিছুটা ঘাবড়ে গেল, কি আছে এই রিপোর্টে? আর পৃথাই বা এত আয়োজন করে এই রিপোর্টটাকে পড়তে কেন দিল? কোনো বড় অসুখ টসুখ করেছে নাকি মেয়েটার? তুর্যের হৃদয় ব্যাকুলতা ছেয়ে গেল। সময় নষ্ট না করে সে পড়তে শুরু করলো রিপোর্টটা। হুট করে এই রিপোর্টের একটা স্থানে চোখ আটকে গেল। চমকে উঠল, তাকালো পৃথার পানে। পৃথা বুঝলো এই তাকানোর মানে। ভেঙচি কেটে সে বলল। এক্ষুনি বলতে চাইছিলাম না, লুকিয়ে রাখতে চাইছিলাম সবটা, কিন্তু আমি তো আর আপনার মতো ব্রিটিশ নই, তাই আর লুকিয়ে রাখতে পারলাম না। তুর্যের কর্ণে যেন পৌঁছালো না পৃথার বলা একটা কথাও। সে ভ্যাবলার মতন বসে রইল ওভাবে, নিজ চোখকে যেন বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে। বেচারা আরেকবার পড়ল রিপোর্টটা, অতঃপর হুট করেই ছুটে এসে জড়িয়ে ধরল পৃথাকে। আবেগী কণ্ঠে বলল। আমি যে দেখেছি তা কি সত্যি বউ, নাকি স্বপ্ন স্বপ্ন? পৃথা ওষ্ঠ প্রসারিত করে হাসলো, দুই হাত বাড়িয়ে নিজের সাথে আলতোভাবে জড়িয়ে ধরল তুর্যকে। মৃদু কণ্ঠে বলল। একদম সত্যি দেখছেন মিস্টার তুর্য চৌধুরী, আপনি অতি শীঘ্রই বাবা হতে চলেছেন। এবার অন্তত নিজের পাগলামি ছাড়ুন মশাই। তুর্য সাথে সাথে প্রতিবাদ করলো পৃথার কথার। উৎফুল্ল চিত্তে সে বলল। হুম, এখন আরো বেশি পাগলামি করব। আগে পাগলামি করেছি একা, এখন পাগলামি করব আমার ছানাপোনা সহ। কি আটকাতে পারবে না আমাদের? লাল নীল সবুজ বাতির আলোয় ঝলমল করছে আজ চৌধুরী বাড়ি। পুরো বাড়ি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে অতিথিদের আগমনে। হবেই বা না কেন, আজ যে ইরা এবং আরুষের বিয়ে। ইতিমধ্যে আরুষের বাড়ির লোকেরা বরযাত্রী সহ চলে এসেছে এ বাড়িতে। আরুষকে বসতে দেওয়া হয়েছে স্টেজে সুসজ্জিত এক রাজকীয় চেয়ারে, আর ইরার অবস্থান তার পাশেই। মেয়েটাকে আজ পার্লার থেকে ভারী মেকআপের আবরণে সাজিয়ে আনা হয়েছে, আর সাথে শরীরে তো ভারী লেহেঙ্গা আছে। আরুষ একটু পরপর আর চোখে দেখছে নিজের প্রেয়সীকে। মেয়েটাকে কি সুন্দর লাগছে আজ। বিয়ের সাজে সম্ভবত সব নারীকেই আলাদাভাবে সুন্দর লাগে। আরুষ নিজ চেয়ারে একটু চেপে বসলো। সকলের অগোচরে কথা বলতে চাইলো ইরার সাথে, কিন্তু এখানেও তার শত্রুর আগমন। কোথা থেকে হুট করে আগমন ঘটলো পৃথার, আর তার পিছু পিছু তুর্যের। তুর্য পৃথার পিছু পিছু হাঁটতে আর সেকেন্ডে সেকেন্ডে সাবধানী বাণী হাঁটছে। আস্তে হাঁটো বউ, এই সময়তে জোরে হাঁটতে হয় না। আমার টিয়া পাখির ছানাদের কষ্ট হবে যে। পৃথার এই মুহূর্তে ইচ্ছে করছে নিজের কপাল নিজে চাপড়ে ফাটিয়ে ফেলতে। কোন দুঃখে সেই পাগল লোককে বলতে গিয়েছিল যে সে প্রেগনেন্ট। যখন থেকে এই লোক জেনেছে পৃথা প্রেগনেন্ট আর সে বাবা হতে চলেছে, তখন থেকে না পৃথার পাশ থেকে একটা সেকেন্ডও নড়ছে, আর না মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিয়েছে। না খাওয়াতে শান্তি দিয়েছে, না বসাতে, আর না শোয়াতে, না ঘুমাতে। তার উপর আবার ইরার বিয়ে উপলক্ষে অফিস থেকে লম্বা ছুটি নিয়েছে। এখন তো আর চেঁচিয়েও লাভ নেই এর ওপর। বউ মেরেও কেউ একে সরাতে পারবে না বউয়ের নিকট থেকে। পৃথা মাঝে মাঝে আশ্চর্য বনে যায়, একটা লোক কীভাবে এতটা নির্লজ্জ ধাঁচের হতে পারে। তারপর সৃষ্টিকর্তার কৃপায় হয়েছেও না হয়, তাই বলে সেই নির্লজ্জ লোকটাকে পৃথার কপালেই পড়তে হলো। পৃথা হতাশার নিঃশ্বাস ফেলল। এমনিই তো এই লোকের পাল্লায় পড়ে জীবনে শান্তি নেই কোনো, আর এখন আবার এই লোকের উপাধি দেওয়া টিয়া পাখির ছানা যতক্ষণ তার পেটে থাকবে ততক্ষণ অত্যাচারেরও শেষ থাকবে না। আধার ঘনিয়েছে চারিদিকে। বিয়ে বাড়ির হইচই কলরব এই মুহূর্তেই ফিকে হয়ে পড়েছে অনেকটা। তবে জ্যোৎস্না রাত আজ। আধারে ঢাকা আকাশটায় গোল থালান্নায় রূপালি এক চাঁদ স্থান করে নিয়েছে। চারিদিক সেজে উঠেছে চাঁদের মধুময় মিষ্টি আলোয়। তবুও ইরার কেমন যেন ভয় ভয় করছে। পুষ্প সজ্জিত এক সুন্দর কক্ষে বসে রয়েছে মেয়েটা। বাসর রাত আজ তার। অজানা ভয়, সংকোচ, সংশয় পুরো দিনই আজ ঘিরে রেখেছিল তাকে। তবে ভাবি বান্ধবীদের হাসি ঠাট্টায় তখন এতটা ভয় টের পায়নি। কিন্তু এখন তো সে একা। কিছুটা সংকোচ নিয়েই চোখ ঘুরিয়ে রুমের চারিদিকে তাকালো ইরা।
আরুষের সাথে বিয়েটা অনেক আগে হলেও এই কক্ষে তার এই প্রথম প্রবেশ। কক্ষে খুব বেশি আসবাবপত্রে পরিপূর্ণ নয়, শুধুমাত্র একটা খাট, একটা আলমারি, একটা টেবিল, চেয়ার, সোফা রাখা। খুব বেশি ফুল দিয়েও কক্ষটা সাজানো হয়নি, খুব সাদামাটা সাজ। তবে বিছানাটা পরিপূর্ণ করে রাখা হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা। মধ্য বরাবর আবার গোলাপের পাপড়ি দিয়ে দুটো অক্ষর বসানো হয়েছে, A+E। ইরার পুরো কক্ষে নজর বোলানোর মধ্যেই হঠাৎ কর্ণে পৌঁছালো চেঁচামেচির আওয়াজ। সম্ভবত বাহিরে আরুষের কাজিন মহল বাসরের টাকা আদায়ের জন্য ধরেছে আরুষকে। হীরার মন প্রাণ কেমন অন্যরকম অনুভূতিতে ছেয়ে গেল, শীতলতায় ছেয়ে গেল সর্বাঙ্গ। এমনি এক হাত ঘুমটা টানা ছিল তার মস্তকে, সে ঘুমটা আরও একটু টেনে তার পরিধি বাড়িয়ে নিল। আর বেচারা আরুষ, সে ভেবেছিল তুর্যদের বাড়ি থেকে বউ নিয়ে এসেছে মানে বউ পেয়ে গেছে, এরপর আর কোনো বাধা বিপত্তি ছাড়াই বউকে আপন করে নিতে পারবে। কিন্তু তার হলো কই, এ বাড়িতে এসে বিয়ের নিয়ম কানুন পালন করতে করতেই তো অর্ধরাত। তারপর আবার এই কাজিন মহলের উৎপাত, টাকা ছাড়া কিছুতেই বাসর ঘরে ঢুকতে দেবে না, একদম তালা ঝুলিয়ে দিয়েছে ঘরের দরজায়। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ল আরুষের, কপাল কুঁচকে বলল, আমার বাসর আমার বউ, তোদের টাকা দেবো কেন? কাজিন মহলের একজনের সাথেই জবাবে বলল, তোমার বাসর তোমার বউ, কিন্তু তালা তো আমাদের। টাকা দেবে না, তালার চাবিও পাবে না। আজ বাসর রাতের মতো একটা সুন্দর রাতও সারা রাত কাটাও বউহিনা। আরও শতবাক হতে গিয়েও হলো না, অসহায় দৃষ্টিতে তাকালো সকলের পানে। তুর্যের থেকেও তো এরা ভয়ানক অধিক। তুর্য তো তবুও তাকে বউহীনা করেছিল, আর এরা তো বউয়ের সাথে সাথে অর্থ সম্পদের ওপরেও ঝড় বইয়ে দিতে চাইছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, তবুও হাল ছাড়ল না বেচারা। আরও কিছুক্ষণ কাজিন সম্প্রদায়ের সাথে বাঘ বিতণ্ডতাতে জড়িয়ে শেষ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিল। একদিকে এরা টাকা ছাড়া চাবি কিছুতেই দেবে না, অন্যদিকে রাত তো তাদের জন্য বসে থাকবে না, সে হু হু করে বেড়ে চলেছে। এরপরে দেখা যাবে বাসর রাত শেষ, অথচ বউয়ের কাছাকাছি আর পৌঁছানো হলো না আরুষের। হতাশার নিঃশ্বাস ফেলল আরুষ, অসহায় মুখভঙ্গিতে পকেট থেকে টাকা বের করে দিল কাজিন সম্প্রদায়দের হাতে। সাথে সাথেই হৈ হৈ করে উঠল সবাই, আর সাথে বিনা বাক্যে কক্ষের চাবিটা তুলে দিল আরুষের হাতে। আরুষের চোখ জোড়া চকচক করে উঠল চাবি পেয়ে। টাকার শোক ভুলে গেল মুহূর্তেই। টাকা যাই যাক, বউ তো পেয়েছে, আর দেরি করলো না বেচারা। এমনি অনেক দেরি হয়ে গেছে। দ্রুত চাবি দ্বারা তালা খুলে ঢুকে পড়ল কক্ষের ভেতর। খট করে দরজাটা খোলার আওয়াজ কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল ইরার বক্ষস্থল, নড়ে চড়ে উঠল মেয়েটা। কেমন ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে বুকের ভেতরে। লজ্জা লজ্জা লাগছে ভীষণ। যতই মানুষটা পূর্ব পরিচিত হোক কিংবা বিয়েটা আগে হোক, আজকের অনুভূতিটা তো একদম ভিন্ন। আজ তাদের দুজনের একান্তে প্রথম রাত, নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার প্রথম অনুভূতি আজ। ইরা হাঁস করে উঠল, নিজেকে গুটিয়ে নিল কিছুটা। আরুষ কক্ষে প্রবেশ করে একবার তাকালো বিছানায় বসা তার স্ত্রীর পানে, অতঃপর দরজাটা ভালোভাবে এঁটে দিয়ে আস্তে ধীরে এগিয়ে গিয়ে বসলো তার পাশে। মেয়েটা বিশাল এক ঘোমটায় আড়াল করে রেখেছে নিজেকে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ধরলো মেয়েটার ঘোমটাটা। সাথে সাথে কেঁপে উঠল ইরা। আরুষ থামলো না, তবু ধীরে ধীরে স্ত্রীর মস্তকে চড়ানো ঘোমটাটা টেনে তুলল ওপরে। মেয়েটা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে, তিত্তিরে কাঁপছে তার কোমল ওষ্ঠজোড়া। হাসলো আরুষ, পরম আবেগ নিয়ে মেয়েটার চোখে মুখে ফু দিয়ে বলল, ভয় পাচ্ছ? ইরা পিটপিট করে চোখ দুটো খুলল, এলোমেলো দৃষ্টি ফেলে আলতোভাবে ডানে বামে মাথা ঝাঁকালো, বোঝালো ভয় পাচ্ছি না। আরুষ আর বেশি ঘাঁটলো না মেয়েটিকে, পকেট থেকে একটা আংটি বের করে নিজ দায়িত্বে ইরার বাম হাত টেনে নিল নিজের ভাঁজে। ইরা ইতস্তত করলো, নিজের হাতটা সরিয়ে নিতে চাইলো। আরুষ ছাড়লো না স্ত্রীর হাত, বরং সযত্নে হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল আংটিটা। ওষ্ঠে হাসি ফুটিয়েই বলল, তোমার স্বামীর তরফ থেকে তোমার জন্য প্রথম উপহার। এরা লাজে মাথা নিচু করে ফেলল। আরুষ এক হাতে লাজে রাঙা স্ত্রীকে বুকে টেনে নিল, মেয়েটার চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, ভালোবাসি। ইরা মুখ লুকালো আরুষের বক্ষে, লাজুক স্বরেই বলল, আমিও ভালোবাসি। সময় বয়ে চলেছে নিজ গতিতে, সে অপেক্ষা করে থাকে না কারোর জন্য। চোখের পলকেই যেন কেটে গেল বেশ কয়েকটা বছর। সময় বদলেছে, তার সাথে বদলে গিয়েছে চারিপাশের পরিবেশ, মানুষ এবং সম্পর্কে। শহরের বুকটা আগের তুলনায় আধুনিক হয়ে উঠেছে আরও। ইরা সন্তান সম্ভবা, প্রেগনেন্সির 5 মাস চলছে মেয়েটার। পিয়াসের সাথে হৃদিরও বিয়ে হয়ে গেছে বেশ কিছু সময় পূর্বে।
আর বাকি রইল পৃথা আর তুর্য। তাদের ঘর আলো করে ইতিমধ্যে চলে এসেছে এক পুত্র সন্তান। নাম রেখেছে তূর্ণ। দেখতে শুনতে কিছুটা মায়ের মতো হলেও চরিত্র তার হুবহু বাবার মতো। এ যেন তুর্যরই আর এক সত্তা। রাত নেমেছে ধরণীতে। শহরের বুকটা ইতিমধ্যে আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য সারাদিন পর বাড়িতে ফিরল মাত্রই। বাবার আগমনী বার্তা ছোট্ট তূর্ণের কর্ণে পৌঁছাতেই সে কাঁদতে কাঁদতে ছুটল সেদিকে। রাতের এই সময় ছেলেকে এভাবে কাঁদতে দেখে অবাক হলো কিছুটা। ভ্রু বাঁকিয়ে ছেলেকে প্রশ্ন করলো, কাঁদছো কেন বাবা, কি হয়েছে? 4 বছরের তূর্ণ কান্না বিজড়িত কণ্ঠেই জবাব দিল, আমাকে মেরেছে। তুর্যের মুখশ্রী জুড়ে গম্ভীর ভাব ফুটে তুলল সাথে সাথে। কণ্ঠে কিছুটা ক্রোধ এঁটে বলল, কে মেরেছে আমার বাবাকে? কার এত বড় সাহস আমার বাবাকে মারে? একবার শুধু নাম বলো, আমিও তাকে মেরে দেবো এক্ষুনি। তূর্ণ কান্না থামালো একটু, নাক টেনে টেনে বলল, মাম্মা মেরেছে। পৃথার নাম শুনে চুপসে গেল তুর্য। অবশ্যই এই বাড়িতে তার বউ ব্যতীত তার ছেলের গায়ে হাত তোলার সাহস আর কেউ রাখে না, এটা তার আগেই বোঝা উচিত ছিল। কিন্তু কথা সেটা নয়। কথা হলো এই মুহূর্তে ছেলের পক্ষ নিয়ে পৃথার নিকট আমূলক ধ্বনি তুলতে গেলেও ছেলে সহ নির্ঘাত কক্ষ ছাড়া হতে হবে তাকে। আর তারপর ছেলে কেঁদে কেটে মাঝরাতে হলেও মায়ের কক্ষে স্থান নিয়ে নেবে। কিন্তু তার ওই আমূলক ধ্বনি তোলার অপরাধে তাকে স্থান দেওয়া হবে না কোনোভাবেই। পুরো রাত বউহীনা অন্য কক্ষে কাটাতে হবে। তুর্য ঢোক গেল, আমতা আমতা করে বলল, নিশ্চয়ই তুমি কোনো দুষ্টুমি করেছো, তাই মাম্মাম মেরেছে। শুধু শুধু তো মাম্মাম তোমাকে মারার মানুষ নয়। তূর্ণের কান্না বন্ধ হয়ে গেল সাথে সাথে। বাবার পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুমি মাম্মামকে ভয় পাও পাপা? তুর্য হাসলো, ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, না বাবা, আমি তোমার মাম্মামকে ভয় পাই না, তবে ভালোবাসি ভীষণ। তোমার মাম্মামকে যখন শক্ত কণ্ঠে কিছু বলতে চায় তখন সেই কথা আমার হৃদয়ে আঘাত হানে সর্বপ্রথম। তাই নিজের কষ্টের জন্য হলেও তোমার মাম্মামকে বলতে পারে না কিছু। বাপ ছেলের কথোপকথনের মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো পৃথা। ভ্রু নাচিয়ে শুধালো, কি কথা হচ্ছে বাপ ছেলের? তূর্ণ চোখ বড় বড় করে তাকালো মায়ের পানে, নিরীহ মুখশ্রী নিয়ে বলল, আমি কাঁদছিলাম, তখন পাপা এসে বলেছিল। পাপা আমাকে বলল আমার নাকি এখন একটা বোনের প্রয়োজন। সবার বোন আছে, শুধুমাত্র আমার একটা বোন নেই। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। আর তুর্য হতবম্ব নয়নে তাকিয়ে রইল তার মাত্র 4 বছরের ছোট্ট নাদুস নাদুস ছেলের পানে। এসব কথা সে কখন বলল? এই বোন প্রয়োজন বা কিছু এই ধরনের বাক্যের ধারে কাছেও তো সে যায়নি। আচ্ছা, এ ছেলে তার তো নাকি হাসপাতালে কোনোভাবে বাচ্চা বদলে টদলে গিয়েছিল? তুর্যের ভাবনা চিন্তার মাঝেই তার হৃদয় তীব্র বেগে চিৎকার করে উঠল। প্রতিবাদের স্বরে তুর্য মনে মনে বলল, এ ছেলে তোরই, একদম তোর মতো চরিত্র পেয়েছে। কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। সারা জীবন তুই তোর বাপ মাকে চালিয়ে মেরেছিস, এবার তোর ছেলে তোকে চালিয়ে মারবে। অবশেষে শেষ হলো আমাদের অবাধ্য পিছুটান গল্পটি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই গল্পের শুরু থেকে শেষ অবধি আমাদেরকে এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য। আশা রাখছি এই গল্পে আপনারা যেমন আমাদের পাশে ছিলেন ভবিষ্যতেও তেমনি এইভাবেই পাশে থাকবেন। পুরো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।